এটা অনেকটা গরিবের ভাবির মতো হয়ে যায়, গরিবের ভাউজের মতো হয়ে যায়। যে যেখানতে পারে খোঁচা মারে, আঁচল ধরে টান মারে, বিয়ে করতে চায়, ঘর থেকে বেরোতে বলে। এত বড় ডিজাস্টারের পরে ফেরত আসাটা ক্ষমা না চেয়ে এটা দুরূহ অলীক হবে। আজকে ক্ষমতার পাদপীঠে বসেও খুব সহজে তারা মেরুদণ্ড সোজা করে কিন্তু এখনো দাঁড়াতে পারছে না। তাদেরকে আমরা ভুলে গেছি, 24টা তো আমরা ভুলে গেছি। তো এই ভুলে যাওয়া কালচারের কারণে, যেমন এই যে এখন আর 24-এ শহীদদের কথা কেউ বলে না, মুগ্ধের কথা বলে না, স্নিগ্ধের কথা বলে না, আমার রংপুরের আবু সাঈদের কথা বলে না, আমরা না বলতে বলতে এগুলো ভুলে। জনাব গোলাম মাওলা রনি, শুরুটা আপনাকে দিয়ে করতে চাই। যেমনটি বলছিলাম যে আওয়ামী লীগের ভেতরেই রিফাইন বা পরিশুদ্ধ আওয়ামী লীগের আলোচনা চলছে, এমনটি শোনা যাচ্ছে। সেই জায়গা থেকে বলা হচ্ছে যে দলের শীর্ষ নেতৃত্ব এই সংস্কার ধারণার প্রতি সম্পূর্ণ অনাগ্রহী। জানতে চাই, নেতৃত্বের এই কেন্দ্রিকতাই কি দলটিকে লক্ষ্যহীন করে তুলছে কিনা? আমাদের দেশে যখন একটা কোনো রাজনৈতিক দল ব্যাকফুটেজে থাকে, এটা অনেকটা গরিবের ভাবির মতো হয়ে যায়, গরিবের ভাউজের মতো হয়ে যায়। যে যেখানতে পারে খোঁচা মারে, আঁচল ধরে টান মারে, বিয়ে করতে চায়, ঘর থেকে বেরোতে বলে, তারপর শেষে আরও অনেক ভয় ভীতি দেখায়, কুলোহারা বধূর মতো কলঙ্কিনী বানানোর চেষ্টা করে। এটা সে পাকিস্তান জমানা থেকে এই জিনিসটা চলছে। তো আওয়ামী লীগ যেহেতু এখন একটা ব্যাকফুটেজে আছে, এখানে মানে ভারতীয় গোয়েন্দা সংস্থা ভারত মানে আওয়ামী লীগকে নিয়ে খেলছে। তারপর ব্রিটিশ গোয়েন্দা সংস্থা, দুটো গোয়েন্দা সংস্থা, ওদের MI5 এবং MI6 যে ইন্টারন্যাশনাল এবং লোকাল, তারা খেলছে। CIA খেলছে। বাংলাদেশে যে সকল গোয়েন্দা সংস্থাগুলো রয়েছে তারাও খেলছে। এবং আওয়ামী লীগের মধ্যে যে সকল দুর্বল চিত্তের মানুষ আছে, কিছু কিছু আছে লোভী, এবং যখন আওয়ামী লীগ খুব ভালো পর্যায়ে ছিল, হয়তো তারা কেউ হয়তো নমিনেশনও পায়নি, মানে নমিনেশনও পায়নি, এই সময়টিতে তারা ঘুরছে, বিভিন্ন এজেন্সির পিছনে ঘুরছে যে তাদের সহযোগিতা নিয়ে একটা রিফাইন্ড আওয়ামী লীগ করে একটা নেতৃত্বের পর্যায়ে তারা আসা যায় কিনা। এই গেল একটা সমীকরণ। দ্বিতীয় সমীকরণ হলো যে আমাদের দেশে দীর্ঘদিন যাবৎ -2 ফর্মুলা চলছে। আওয়ামী লীগের পরিপূরক হিসেবে বিএনপিকেই মনে করা হয়। ফলে আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন বিএনপির উপর যে জুলুম অত্যাচারগুলো চলেছে, এগুলো যে কেবলমাত্র শেখ হাসিনা বা কেবলমাত্র আওয়ামী লীগ একক সিদ্ধান্তে করেছে, নট লাইক দ্যাট। -2 ফর্মুলার যে মাস্টার প্ল্যান, সেই মাস্টার প্ল্যান অনুযায়ী আওয়ামী লীগের মধ্যে লুকিয়ে থাকা সেই ডিপ স্টেটের এজেন্ট, লুকিয়ে থাকা স্বাধীনতা বিরোধী যারা শক্তি আছে তারা, এরপর আরও অনেক পক্ষগুলো আছে, 11 পরাজিত শক্তি, সবাই মিলে, ধরুন শেখ হাসিনা বলেছে 1, তার সঙ্গে পাশে আরেকটা শূন্য যোগ দিয়ে 10 গুণ করে এই বিএনপির উপর জুলুম অত্যাচার চালিয়ে এই দলটিকে এতটা দুর্বল, এতটা বিশৃঙ্খল করে তুলেছে যে আজকে ক্ষমতার পাদপীঠে বসেও খুব সহজে তারা মেরুদণ্ড সোজা করে কিন্তু এখনো দাঁড়াতে পারছে না। তো এখন বিএনপি একটা দুর্বল সরকার পরিচালনা করছে, এটা সবাই জানে। তো সেই অবস্থায় যদি আওয়ামী লীগকে একেবারে ফিনিশ করে দেওয়া যায়, তাহলে আগের সেই -2 যে ফর্মুলা, সেই -2 ফর্মুলাটার যে লেটেস্ট ভার্সন, AI ভার্সন, এই AI ভার্সনটা এখন কার্যকর হবে। তো এজন্য কি হচ্ছে, আওয়ামী লীগের মধ্যে আগে যেটা বললাম যে বাংলাদেশে আছে, আওয়ামী লীগ করতে নমিনেশন পায়নি, পদ পদবি পায়নি, কিন্তু ওরকম দুর্নীতি করার যোগ্যতাও নাই, অনেকটা টাইপের আর কি, যাকে বলা হয় হাবাগোবা টাইপের কিছু লোকজন আছে, তারা এই সময়টাতে এজেন্সির পিছনে ঘুরছে। দ্বিতীয় যে অংশটি রয়েছে, দেশে এবং দেশের বাইরে জেলখানাতে আছে, ইফেক্টিভ কিন্তু শেখ হাসিনা বিরোধী, দলের মধ্যে শেখ হাসিনা বিরোধী, এই গ্রুপটিকে দিয়েও একটা রিফাইন্ড আওয়ামী লীগ করার চেষ্টা হচ্ছে। আর এর বাইরে প্রো আওয়ামী লীগ বলতে যা বোঝায়, প্রো শেখ হাসিনা, প্রো গোপালগঞ্জ, এই গ্রুপটা খুবই রেজিস্ট। তারা মনে করছে যতদিন পর্যন্ত শেখ হাসিনার শরীরে প্রাণ আছে, নিঃশ্বাস আছে, প্রশ্বাস আছে, ততদিন পর্যন্ত শেখ হাসিনাবিহীন আওয়ামী লীগ হবে না। এই হলো অ্যাজ এ হোল আপনি যে খবর বললেন তার বাস্তব চিত্র। এখন এটার ফলাফল কি হতে পারে? ফলাফল হলো যে রাজনীতিতে কখনোই মানে গোয়েন্দা সংস্থার লোক দিয়ে কখনো রাজনীতি করা যায়নি। গোয়েন্দা সংস্থার লোকজন কখনো কোনো রাজনৈতিক দল তারা দাঁড় করতে পারেনি, এবং গোয়েন্দা সংস্থা দিয়ে
রিফাইন্ড বলেন আর পিউরিফাইড বলেন, কোনো কিছুই সম্ভব না। বরং এদের খপ্পরে পড়ে কেউ যদি কোনো ইলেকশনে বিজয়ী হয়, এদের খপ্পরে পড়ে যদি কেউ ইভেন সরকার প্রধান হয়, তাহলে তাদের অবস্থা কতটা খারাপ হয়। দুটো উদাহরণ আমাদের এই পাক ভারত উপমহাদেশে আছে, ইমরান খান, আর দ্বিতীয় যেটা আছে এই সময়টাতে ধরেন আপনার এই মুহূর্তে যেটা আমি ভুলে গেলাম, আমার মানে মনে আসছে না, আমাদের এই পাক ভারত উপমহাদেশে দুজন মানুষ যারা বিভিন্ন দেশি বিদেশি গোয়েন্দা সংস্থা, আর্মি গোয়েন্দা সংস্থাদের খপ্পরে পড়ে পাওয়ারে এসেছিল, মানে মায়ানমারের অং সান সু চি, এই দুজন তারা বিভিন্ন দেশি বিদেশি শক্তির প্রতিভূ হিসাবে আসছে। এসে তারা কেউ কিন্তু ক্ষমতায় সাস্টেন করতে পারেনি, উভয় জেলে আছে, তাদের পরিবার, সমাজ, সংসার, রাজনীতি সব তছনছ হয়ে গেছে। তো কাজেই বাংলাদেশে যারা এই ধরনের রাজনীতির সমীকরণ বোঝেন, ইতিহাসের ধারাবাহিকতা বোঝেন, তারা ভুলেও এই যে যাকে বলা হয় 111 ভার্সন 2, রিফাইন্ড আওয়ামী লীগ, রিফাইন্ড বিএনপি, রিফাইন্ড জামাত, এই ফাঁদে কেউ কখনো পা দেবে না। ফলে রাজনীতি তার স্বাভাবিক গতিতে এগোবে। এবং এখানে আওয়ামী লীগের কোনো প্রত্যাশা ছিল যে রাজনৈতিক পট পরিবর্তনের মধ্য দিয়ে বিএনপির তরফ থেকে এক ধরনের রাজনৈতিক ছাড় পাওয়ার সম্ভাবনা আছে? আওয়ামী লীগের আসলে বহুমুখী প্রত্যাশা ছিল। আওয়ামী লীগের এক নম্বর প্রত্যাশা ছিল ভারত, তারা ভারতে গেছে, ভারত তাদেরকে মোদি সৈন্য সামন্ত পাঠিয়ে দিয়ে তাদেরকে আবার ক্ষমতায় বসাবে এবং শুভেন্দু হ্যাঁ আবার এসে তারা সেই আগের মতো রাজ্য চালাবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবাইকে ধরবে, ধরে আচ্ছা মতো ডলা দেবে, পাটার উপর রেখে পুতা দিয়ে যেভাবে মরিচ বাটে ওইভাবে সে বাটবে আর কি, যারে যারে পছন্দ। এটা ছিল তাদের প্রথম এক্সপেকটেশন। দ্বিতীয় এক্সপেকটেশন তারা এখনও করে যে এই বাংলার জনগণ তাদের জন্য কান্নাকাটি করবে, লক্ষ লক্ষ জনতা তারা রাস্তায় নেমে আসবে, শেখ হাসিনাকে যারা তাড়িয়েছে তাদের সবাইকে মারবে, তারপরে গিয়ে তারা আল্লাহর দরবারে গণ মোনাজাত করবে, দোয়া করবে এবং এয়ারপোর্টে 2 কোটি 3 কোটি লোক দাঁড়িয়ে থাকবে। আর শেখ হাসিনা এই দৃশ্য দিল্লিতে বসে দেখবে এবং দেখার পর তাদের খুব মায়া হবে যে আমার জনগণ এইভাবে কাঁদছে। ফলে সে সঙ্গে সঙ্গে প্লেনে করে বাংলাদেশি এয়ারপোর্টে নামবে, তারপরে যা হবার তাই হবে। থার্ড এক্সপেকটেশন হলো যে ঠিক আছে, বিএনপি আমরা যা কিছু করি না করি, বিএনপিকে তো আমরা যদি হেল্প করেছি, সব কিছু করেছি, বিএনপি আমাদেরকে ছাড় দিবে, সুযোগ দেবে, আমাদেরকে স্টাবলিশড করবে, অথবা জামাত আমাদের সঙ্গে একটা সম্পর্ক স্থাপন করবে, ইত্যাদি ইত্যাদি নানা রকম কথাবার্তা। মানুষ যখন বিপদে পড়ে না, সে অনেক স্বপ্ন দেখে। আওয়ামী লীগের যে প্রত্যাশার কথা বলছিলেন জনাব গোলাম মাওলা রনি, তাহলে আওয়ামী লীগ কি বাস্তববাদী রাজনীতি করেছে নাকি কল্পনা প্রসূত রাজনীতি করেছে? যখন রাজনীতি করেছে তারা মানে ক্ষমতায় ছিল, ক্ষমতায় থাকতে সবাই মানে যাকে বলা হয় গোলা বারুদ, লাঠি, গুলি, কিরিস, রামদা, খুন্তা, কোদাল, মানে সব বাস্তব যেগুলো পাওয়ার সোর্স, পাওয়ার, মানি, ক্ষমতা, এগুলো রাজনীতি করে। আর যখন মানুষ বিপদে পড়ে তখনই মানুষ কল্পনা রাজনীতি করে, স্বপ্নের রাজনীতি করে। তো সেই কাজ তাদের যখন ক্ষমতা ছিল তখন তারা এই ধরো, একে মারো, গুম করে ফেলো, থানায় ভরো, আচ্ছা মতো গুতা দাও, হ্যাঁ, তারপর পিটাও, ও যে কান্নাকাটি করতেছে আমাকে টেলিফোনে শোনাও, ও যে হাউমাউ করে কান্নাকাটি করছে আমাকে ভিডিও করে দেখাও, আমি দেখে শান্তি পাই। এগুলো একেবারে বাস্তব, মানে একেবারে ফিজিক্স আছে এখানে। আর এখন যেহেতু বিপদে পড়েছে, আল্লাহ যদি তুমি আবার আমাকে ফেরত দিতে, আবার এই কাজগুলো করতে, আবার সেই যৌবন ফিরে পেতাম, আবার সেই দিনগুলো, সেই কত সুন্দর সুন্দর সময় গেছে। আমি বলছি গান গাও, সাদা সাদা কালা কালা, কত মানুষ আমার সামনে দাঁড়িয়ে একসাথে গান গেয়েছে, কবিও গান গেয়েছে, সাহিত্যিকও গান গেয়েছে। তো এই জিনিসগুলো সবাই মানে এগুলো আশা করে। তো এরকম যে কাজ এখন আওয়ামী লীগ করছে সেই কাজ বিএনপি একসময় করেছে বা এখন করে। বিএনপি এখন যে বাস্তব রাজনীতি, শক্তি রাজনীতি করছে, জামাত মানে যার অবস্থা, এটা সবার জন্য, আপনার আমার সবার জন্য যেটা প্রযোজ্য, আওয়ামী লীগের জন্য সেটা প্রযোজ্য। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জনাব গোলাম মাওলা রনি। ব্যারিস্টার ওমর ফারুক, রাজনৈতিক বিশ্লেষকদের মতে আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে হলে 1.5 দশকের শাসন আমলের ভুল স্বীকার করতে হবে। কিন্তু আওয়ামী লীগের মনস্তাত্ত্বিক বিষয় যদি আমরা বিশ্লেষণ করি, আওয়ামী লীগ কি কোনো ধরনের ভুল স্বীকার বা অনুশোচনার জন্য প্রস্তুত? না, বরঞ্চ যারা জুলাই বিপ্লবে অংশগ্রহণ করছে তাদের ফাঁসির জন্য তারা এই যে রনি ভাই যেভাবে বলছে আয়োজন করতেছে, রনি ভাই বলছে যে বিমানবন্দরে লক্ষ লক্ষ লোক জড়ো হবে, ওরা বিদেশ থেকে আসবে, এটা দেখে হাসিনা আসবে, হ্যাঁ ওই ধরনের একটা ভাবনা ভাবতেছে। আপনি বলছেন অনুশোচনা,
আসলে আওয়ামী লীগকে আমরা প্রাসঙ্গিক করতেছি, আওয়ামী লীগ প্রাসঙ্গিক করে না, আমাদের কিছু কিছু লোকজন প্রাসঙ্গিক করতেছেন। আমি আওয়ামী লীগের কারো মুখ থেকে শুনি নেই যে আমরা কালকে আসবো, পরশু আসবো বা এটা হয়েছে। মাঝে মাঝে তারা অনলাইনে কিছু কথাবার্তা বলে, টেলিফোনিক কনভারসেশন আমরা দেখতে পাই, বিভিন্ন মাধ্যমে যখন বলে এগুলো আসে, এগুলো এখন বন্ধ হয়ে যাচ্ছে অনেকটাই। আর লন্ডন আমেরিকায় কিছু আছে সরি, যারা পালিয়ে গেছে তারা কিছু বিবৃতি দেয়, এর বাইরে তো আমি কোনো কিছু দেখি না। আর এত বড় ডিজাস্টারের পরে ফেরত আসাটা ক্ষমা নাচে, এটা দুরূহ অলীক হবে। আবার পাশাপাশি আরেকটা ভার্সন মানুষ বলে, যে যারা রাজনৈতিক বিশ্লেষক তারা বলে মানুষ ভুলে যায়। যেমন ধরুন আমরা 71 সালে যারা স্বাধীনতা যুদ্ধে প্রাণ দিয়েছে, অত্যন্ত নিরীহ কৃষক শ্রেণীর, আমি এইভাবে উদাহরণ দিই, ছেঁড়া গেঞ্জি, পায়ে জুতো নেই, হাড্ডিসার দেহ, রাইফেলটাও তার চেয়ে বড়, এই ধরনের লোক তো শহীদ হয়েছে, যুদ্ধ করেছে, আমরা তাদেরকে ভুলে গেছি। 90-তে ডক্টর মিলনের মতো আরও যারা আছে তাদেরকে আমরা ভুলে গেছি। 24টা তো আমরা ভুলে গেছি। তো এই ভুলে যাওয়া কালচারের কারণে, যেমন এই যে এখন আর 24-এর শহীদদের কথা কেউ বলে না, মুগ্ধের কথা বলে না, স্নিগ্ধের কথা বলে না, আমার রংপুরের আবু সাঈদের কথা বলে না, আমরা না বলতে বলতে এগুলো ভুলে যাই। ভুলে যাওয়ার কারণে মানুষ মনে করে যে এই হত্যা, এই জঘন্যতম অপরাধ, হেলিকপ্টার থেকে গুলি, তারপর এরও আগে এই যে র্যাব দিয়ে খুন, জখম, নারায়ণগঞ্জের হত্যা বলেন, যাচ্ছে তাই অবস্থা ছিল, এগুলো তো আসলে ভুলেই গেছে, বিচারও হচ্ছে না। নারায়ণগঞ্জের এই 7 খুনের এদের ফাঁসি হলো, কিন্তু এখনো এক্সিকিউশন হয় না। রসুখার 18 বছর আগে ফাঁসি হয়েছে, এক্সিকিউশন হয় না। ওগুলো এই কারণে মানুষ মনে করে যে যেহেতু আমরা ভুলে যাই, যেহেতু আমরা বিচারহীনতার সংস্কৃতিতে আসি, সেহেতু ওরা আসতেই পারে, এরকম একটা কথা বাজারে চালু আছে, এবং এটি অতীতের উদাহরণ থেকেই মানুষ মনে করে। আমি যেটি মনে করি সেটি হচ্ছে 40 বছর আগের ধ্যান ধারণাকে বিচার করে, মানুষের মনস্তাত্ত্বিক বিষয়ে যদি 40 বছর আগে যা ছিল তা বিচার করে বর্তমান সময়ে দাঁড় করিয়ে আমরা যদি এটা তুলনা করি, তাহলে ভুল হবে। কারণ এই সময়টা পাল্টেছে। রনি সাহেব যে বলছেন, রনি ভাই তো অনেক ভালো কথা বলেন, সুন্দর কথা বলেন, গুছিয়ে বলেন যে এআই এর জামানা এখন। এই জামানায় এসে যদি আপনি অ্যানালগাস যুগের কথা টেনে, যদি 75 সালের পর 81 সালে আসলেন, 96 সালে ক্ষমতায় গেলেন, 21 বছর, সেই জামানা অ্যানালগাস ছিল, এখন ডিজিটালের এগুলো তরতাজা থাকে। দেখেন এখন কিন্তু 20 বছর আগের জিনিসও মানুষ নিয়ে আসে, কে কি কোথায় কি কথা বলছে, 15 বছর আগেরটাও নিয়ে আসে, অর্থাৎ আপনার ফটো কাট করে। অর্থাৎ মানুষ এত স্মার্ট হয়েছে, আমাদের সেই জেনারেশন তো স্মার্ট, সেই স্মার্ট জেনারেশনে এগুলো ভুলানো খুব কঠিন হবে বলে আমি মনে করি। 1400 খুন, তাজা খুন এবং নিরীহ মানুষ খুন, 30,000 পঙ্গু, ওরা তো আরো 20-30 বছর জীবিত থাকবে। তো এই 30,000 আর 1400 এদের পরিবারও তো অ্যাটলিস্ট জীবিত থাকবে। এক মায়ের ডাক কিন্তু কাঁপিয়ে দিয়েছে পুরো আওয়ামী লীগের আমল আন্তর্জাতিকভাবে। তারপরে আন্তর্জাতিক একটা তদন্ত সংস্থার তদন্ত রিপোর্ট আমাদের এখানে আছে, সারা পৃথিবীর কাছে আছে, যত হিউম্যান রাইটস অর্গানাইজেশন আছে তাদের কাছে। সবকিছু চাপিয়ে এখন কেন শেখ হাসিনার দেশে ফেরা আলোচনায়? ব্যারিস্টার ওমর ফারুক, হঠাৎ কেন আলোচনায় শেখ হাসিনার দেশে ফেরা? শেখ হাসিনা কি সত্যি দেশে ফিরতে পারবে? না, উনি তো দেশে ফিরবেন এরকম কিছু বলেন নাই। কিছু আমাদের এখানে যারা ভারতীয় সংবাদ মাধ্যমকে তিনি এমন সাক্ষাৎকারে এমনটি জানিয়েছেন, তিনি শীঘ্রই দেশে ফিরবেন। আশা তো করতে পারেন। আসলে উনি তো রাজনৈতিক পোড় খাওয়া, বঙ্গবন্ধুর কন্যা, 17 বছর যেভাবে চালিয়েছেন, আয়রন লেডি, সারা পৃথিবীতে ওনারা তখন প্রচার করত এবং লবিস্ট নিয়োগের মাধ্যমে বিভিন্ন আর্টিকেল লিখে জানাতো যে মহিলাদের সারা পৃথিবীর সবচেয়ে ক্ষমতাবান। এটি তো সত্য। ওনার চোখের ইশারায় বদির বউ এমপি হতো, মমতাজরা এমপি হতো, যারা রিডিং পড়তো না তারা এমপি হতো। নট অনলি দ্যাট, বিভিন্ন প্রতিষ্ঠানে মাইম্যান নিয়োগের একটা মহোৎসব উনি করেছেন, যখন যাকে খুশি তাকে। তো সুতরাং ওনার যদি সাক্ষাৎকার এরকমই হয়ে থাকে, তাহলে উনি যে ড্রিম দেখতেছেন আমি জানি না কিভাবে দেখতেছেন। সারা বাংলাদেশে যে আগামী স্থানীয় সরকার নির্বাচনগুলো হবে, আমার তো 40-45 বছরের অভিজ্ঞতা, একদম প্রান্তিক রাজনীতি থেকে শুরু করে এখন সুপ্রিম কোর্টে ওকালতি করি। আওয়ামী লীগের যারা নিরীহ ছিল এই স্থানীয় সরকার নির্বাচনে তাদের কিন্তু 40 থেকে 50% বিলীন হয়ে যাবে, বিভিন্ন প্রার্থী বিভিন্ন দলের প্রার্থীর কাছে বিলীন হয়ে যাবে। আমি জানি না আওয়ামী লীগের কেউ আওয়ামী লীগের নামে স্থানীয় সরকার নির্বাচন করতে পারবেন কি না। তো আর যারা চুরি চামারি করেছে বড় ধরনের, তারা কেউ দেশে নেই, এবং তারা ইভেন শেখ হাসিনার আশ্বাসও ওই লোকগুলাকে শেখ হাসিনা আর পাবে না। তারা তাদের আয়েশিয়া জীবন নিয়ে চলে গেছে, যুগ যুগ ধরে এরকমই হয়ে থাকে। শেখ হাসিনার আমলেও তো নিরীহ আওয়ামী লীগের 30-40% নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে ওদের দলের দ্বারা। ওদেরকেও উনি ওইভাবে পাবেন কিনা আমার সন্দেহ।
আর এত বড় একটা ডিজাস্টারের পরে উনি আসবেন, উনি কাকে নিয়ে আসবেন, কার উপর ভর করে এবং আসবেন? স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু ইতিমধ্যে জানিয়েছে আইনি প্রক্রিয়ার ভেতর দিয়ে শেখ হাসিনাকে ফেরত চায় সরকার। না, আমি এটা সাপোর্ট করি যে ইনসাফ ওনার প্রতিও হবে, আমি এটা সাপোর্ট করি। রনি ভাই যেটা বলেছেন যে যদি ভারতীয় ওরা কি চিন্তা করে, আমরা ডিপ স্টেটের কথা আমি 8-10 বছর আগে বুঝতাম না, এখন তো বুঝছি যে ওদের কারসাজি বড় মারাত্মক ভয়ানক। এখন ওরা কি চায়, কিভাবে চায়, ওরা চাইলে তো কত কিছুই ঘটে। তবে ইন্ডিয়ান সরকার, মোদি সরকার যে বিপদে আছে, আমি জানি না রিস্ক নেবে কিনা। ককরোচ জনতা পার্টি নাকি একটা এখন এটা তোড়পাড় শুরু হয়ে গেছে পুরো ইন্ডিয়াতে। তো এই পর্যায়ে এখন এই রিস্ক কি নেবে কিনা সেটাও তো বড় কথা। আমি মনে করি না যে এত সহজ হবে। ধন্যবাদ জানাচ্ছি জনাব গোলাম মাওলা রনি। হিন্দুস্তান টাইমসে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেছেন শিগগিরই দেশে ফিরবেন। এটা কি বাস্তবতা নাকি স্ট্যান্ডবাজি? দুটোই হতে পারে, স্ট্যান্ডবাজি হতে পারে, বাস্তবতা হতে পারে। এই কারণ হলো শেখ হাসিনা সত্যিকার অর্থে বাংলাদেশের রাজনীতিটা উল্টে পাল্টে দেখেছেন। ব্রিটিশ, তার যে জন্ম এটা হলো ব্রিটিশ ভারতে, তারপরে পাকিস্তানের পুরো জমানাটা তার বাবাকে দেখেছেন, ক্ষমতা দেখেছেন, পিতার হত্যাকাণ্ড দেখেছেন, পরিবারের হত্যাকাণ্ড দেখেছেন, এক্সাইলে, এটা তার দ্বিতীয় এক্সাইল। তিনি যখন বিদেশে ছিলেন তখন তার বাবা মারা গেছেন। তো এই যে তার জীবনের, একটা মানুষের যে জীবনের, পরিপূর্ণ জীবনের যে ট্র্যাজেডি, কমেডি, সাকসেস, ফেইলার, সব কিছু মিলিয়ে তিনি এখন পরিণত বয়সের, এরপরে আর কোনো অভিজ্ঞতা থাকে না। তো সেক্ষেত্রে তিনি যা কিছুই করছেন তার আচার আচরণ দেখে মনে হয়নি যে তিনি সম্বিত হারা হয়ে পড়েছেন বা তার জ্ঞান গরিমা এখন নেই বা তিনি পাগল হয়ে গেছেন। যেটা তার কথাবার্তা শুনে মনে হয় যে স্টিল সে, মানে যাকে বলা হয় বাংলাদেশে তার প্রতিদ্বন্দ্বী যারা আছেন তাদের কারোর চেয়ে তার বুদ্ধি, শুদ্ধি, বিবেক, বোধ, কমন সেন্স কোনোটা কম নেই। ফলে এখানে তিনি যদি মনে করেন যে এটা পলিটিক্স করবেন, মানুষকে ভয় দেখাবেন, প্রতিপক্ষকে কনফিউজড করবেন, নেতাকর্মীকে উজ্জীবিত করবেন, ঠিক সেইভাবেই করেছেন। এখানে ফালতু বা মানে যাকে বলে অপ্রয়োজনীয় তিনি কোনো কাজ করেছেন বলে আমার কাছে মনে হচ্ছে না। তো এখানে যেটা বলেছেন যে যদি আপনি ধরেন ফার্স্ট স্টেজে যে নেতাকর্মীদেরকে চাঙ্গা রাখা, প্রতিপক্ষকে ভয় দেখানো, এটা রাজনীতির একটা খুব কৌশল, দীর্ঘদিন যাবত সবাই করেছে, তো সেটা তিনি করতেই পারেন। আবার তার যে ক্যারেক্টারিস্টিক্স যে আমি চলে আসব, এই আশার রেকর্ড তার আছে। যে সময় জিয়াউর রহমান সাহেবের জমানাতে তিনি যখন প্রথম আসলেন, আজকের এই সময়টাতে ঢাকায় আসাটা তার জন্য যতটা ঝুঁকি, তার চেয়ে ওই আমলে কম ঝুঁকি ছিল না। তার সংগঠন ছিল না, টাকা ছিল না, অভিজ্ঞতা ছিল না, বয়স অল্প। এমনকি ঢাকা শহরে তাকে কেউ বাসা ভাড়া দেয়নি। তার বাড়িটা 32 নম্বরটা তখনও পর্যন্ত লক করা ছিল, সেই সময় তিনি এসেছেন। আবার 111-এর সময় তিনি যখন বিদেশে ছিলেন তখন সেই মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকারের যে মিলিটারি গভর্নমেন্ট, যখন ওই সরকারের ভয়ে সব মানুষ তটস্থ, তখনও তিনি এসেছেন। এবং এমনভাবে এসেছেন যে তার ফ্লাইট বন্ধ করে দেওয়া হয়েছিল, টিকিট ইস্যু করা যাচ্ছিল না, তারপর তিনি এসেছেন। ফলে তিনি যে আসতে পারেন, আসার সাহস আছে, শক্তি আছে। এটা বিচারের মুখোমুখি হবার সাহস কি আছে? এই তো বিচারের মুখোমুখি তিনি যেই সময়টাতে 111-এর সময় গ্রেপ্তার হলেন, তো তখন তো তিনি গ্রেপ্তার না হয়ে তিনি, তার হাতে অন্তত 10টা অপশন ছিল। তিনি মাইনাস হয়ে যেতে পারতেন, তিনি বিদেশে চলে যেতে পারতেন, তিনি পালাতে পারতেন। অর্থাৎ 11-এর সময় তিনি যে সময়টাতে গ্রেপ্তার হলেন, গ্রেপ্তার হওয়ার ওই সময়টাতে আমি আওয়ামী লীগ করে আমি পুরো ঘটনাটা জানি। তো তাকে গ্রেপ্তার না করার জন্য মানে অন্তত 1000 বার চেষ্টা করেছে তৎকালীন 11-এর কুশীলবরা। এর কারণ হলো শেখ হাসিনাকে গ্রেপ্তারটা এত সহজ ছিল না। তো তাকে গ্রেপ্তার করা হবে এই খবর শুনে ওই বাড়ির দারোয়ান, পিয়ন থেকে শুরু করে সবগুলো পালিয়েছিল এবং তিনি বলতে গেলে একা ছিলেন। তো সেই অবস্থাতে তিনি একা থেকে এরপরে ভোর রাত্রে তাকে ওই বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। তো তিনি তো সেইভাবে এগুলো আইনের কাছে নিজেকে সমর্পণ করেননি। সো হোয়াট, এটা তো ইতিহাস তার আছে। জনাব গোলাম মাওলা রনি, নিশ্চয়ই সংবাদটি আপনারও নজরে এসেছে। এবার
অন্তর্বর্তী শাসনামলের কিচেন ক্যাবিনেট নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন সাবেক পররাষ্ট্র উপদেষ্টা শিবির। এবার কিচেন ক্যাবিনেট নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরলেন অন্তর্বর্তী সরকারের সাবেক পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি জানিয়েছেন 7 সদস্যের কিচেন ক্যাবিনেট ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের সব সিদ্ধান্ত নিত। এর আগেও কিন্তু ডক্টর ইউনূস সরকারের নেওয়ার সিদ্ধান্ত অন্য কোথাও হতো, সেই ইঙ্গিত দিয়েছিলেন আরেক উপদেষ্টা সাখাওয়াত হোসেন। যদি কিচেন ক্যাবিনেটই অন্তর্বর্তী সরকারের শাসনামল পরিচালনা করে থাকে, সেটি কি স্বচ্ছতার পরিপন্থী নয়? সব সরকারের একটা কিচেন ক্যাবিনেট থাকে, এমনকি এখন যে তারেক রহমান সাহেব আছেন ওনারও একটা কিচেন ক্যাবিনেট আছে। এটা থাকা মানে মন্দ কিছু নয়। মন্দটা হলো যে সফলতা লাভ করা। যখন একটা কিচেন ক্যাবিনেটে এমন কিছু সিদ্ধান্ত নেওয়া হয় যে সিদ্ধান্তের আলোকে একটা মার্কিন গোলামের চুক্তি হয়, এমন একটা কিচেন ক্যাবিনেট যে কিচেন ক্যাবিনেটের চোখে শিশুদের হামের টিকা দিতে হবে, আনতে হবে, এটা নজরে আসে না। এবং পররাষ্ট্র মন্ত্রণালয় অবগতই ছিল না যুক্তরাষ্ট্রের বাণিজ্য চুক্তির বিষয়ে, Yes, বাইপাস করে করা হয়েছে। রাইট। তো এখন মূল ব্যাপার হলো যে কিচেন ক্যাবিনেটের এখানে কোনো দোষ না, সবারই একটা কিচেন ক্যাবিনেট থাকে। তবে ডক্টর মোহাম্মদ ইউনূসের কিচেন ক্যাবিনেটটা অযোগ্য, অথর্ব, অপদার্থ। এর ফলে কি হলো, এই সরকারের যে পাহাড় সমান ব্যর্থতা, সেই ব্যর্থতার দায় অন্যান্য উপদেষ্টা যারা এই কিচেন ক্যাবিনেটে ছিলেন না তারা নিতে চাচ্ছে না। নর্মালি একটা সরকার যখন কালেকটিভলি চলে, মানে সবার সিদ্ধান্তে সম্ভবভাবে চলে, তখন সবাই একটা দায়িত্ব নেয় বা নিতে হয়। এখন আওয়ামী লীগেরও একটা কিচেন ক্যাবিনেট ছিল, কিন্তু সেই কিচেন ক্যাবিনেটের বাইরে যে তার অন্য বিশাল একটা ক্যাবিনেট ছিল, সেই ক্যাবিনেট কিন্তু এখন বলতে পারছে না যে সব দোষ ওই কিচেন ক্যাবিনেটের। এর কারণ হলো যে ওই কিচেন ক্যাবিনেটের যে সিদ্ধান্তগুলো, সেই সিদ্ধান্তগুলোর সাথে মোরালেজ বাকি সবাই একমত ছিল। কিন্তু ইউনূস সাহেবের যে কিচেন ক্যাবিনেট, সেই কিচেন ক্যাবিনেটের সঙ্গে ফরাদ মাঝার সাহেবের স্ত্রী, তারপরে জনাব তৌহিদ, এরপরে আপনি ধরুন এই যে ব্রিগেডিয়ার সাখাওয়াত, শিক্ষা উপদেষ্টা সিএস আবরার, এরকম অনেকের নাম আসে যারা, তারপরে আপনার অর্থমন্ত্রী যিনি ছিলেন ডক্টর সালেহ, তিনিও এই গ্রুপের মধ্যে না। তো না থাকার কারণে কি হলো যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে আগামী দিনে যে প্রবলেমগুলো আশঙ্কা করা হচ্ছে, জনরোষ বাড়বে, সরকার বা মার্কেট ডিপ স্টেটে যারা লোকজন এখন তার ব্যাপারে ইতিবাচক বা তাকে যারা এই মুহূর্তে প্রোটেকশন দিচ্ছে, এটা আগামী দিনে এটা কন্টিনিউ করবে না। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জনাব গোলাম মাওলা রনি। ব্যারিস্টার ওমর ফারুক, যেমনটি তৌহিদ হোসেন বলেছেন, ডিপ স্টেট পৃথিবীতে প্রতিটি ঘটনার সঙ্গে সক্রিয়ভাবে জড়িত থাকে। পৃথিবীতে কিছুই ঘটে না ডিপ স্টেট ছাড়া, তারা সেখানে ম্যানিপুলেট করে থাকে। তবে কি রাজনীতি পরিচালনা করে থাকে ডিপ স্টেট? আমাদের পররাষ্ট্রমন্ত্রী, যিনি আগে পররাষ্ট্র উপদেষ্টা, সাবেক পররাষ্ট্র উনি উপদেষ্টা, প্রকৃষ্ট উদাহরণ। আর সব পৃথিবীতে সবখানে ডিপ স্টেট কাজ করে, এটি ব্যারোমিটার ভিন্ন। আমাদের মতো দেশে আমরা যাদের সক্ষমতা নাই নিজের রাষ্ট্র পরিচালনার জন্য, প্রতিনিয়তই বিদেশের কাছে ধর্ণা দিই। কখনো বিএনপি ধর্ণা দেয়, কখনো আওয়ামী লীগ ধর্ণা দেয়, কখনো এনসিপি দিবে, কখনো জামাত দেয়। তো এই ধরনের রাষ্ট্রে ওরা খুব ভালোভাবে কাজ করে, কারণ খুব ইজি অ্যাক্সেস পায় রাজনৈতিক নেতাদের কাছে। আমরা এমনও প্রচলিত আছে অল্প টাকায় বিক্রি হয়ে যায়, তাই না? তো সেই কারণে ডিপ স্টেটের এখানে একদম স্বর্গরাজ্য তো। এবং এখনও তো বলা হয় যে বন্দোবস্তে আজকে যে পার্লামেন্ট এবং যেই ক্যাবিনেট, ওখানেই তাদের বিচরণ সবচেয়ে বেশি। আমি যে উদাহরণটি আপনাকে দিলাম, এই বিএনপি কিন্তু এই পররাষ্ট্র উপদেষ্টার পদত্যাগও চেয়েছে, রেজভী আহমেদ সহ অনেকের বিবৃতিও এসছে, কিন্তু ওনাকে বাদ দিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় বিএনপি সরকার এত বড় বিশাল বিজয়ের পরও চিন্তা করতে পারেনি। তার মানে জানাজানিই তো হচ্ছে এটা। এবং সাবেক পররাষ্ট্র উপদেষ্টা কিন্তু জানালেন যে বাণিজ্য চুক্তি নেপথ্যে ছিলেন এটা পররাষ্ট্র উপদেষ্টা এবং বাণিজ্য উপদেষ্টা, এবং এই চুক্তিগুলা বলবৎ করার জন্য, কন্টিনিউ করার জন্য এই লোককে খুব দরকার বলে, এই লোককে ইচ্ছা থাক অনিচ্ছা থাক তারপরও এই বিশাল বড় একটা মন্ত্রণালয়ের দায়িত্ব দিতে হয়েছে। তা আমাদের দেশে দুর্ভাগ্য যে আমরা মিনিমাম সক্ষমতা অর্জন করতে পারিনি নিজের দেশকে নিজে পরিচালনা করার ক্ষেত্রে। তারপরে যেই চুক্তিগুলো আসবে, বড় বড় চুক্তি, এগুলো পার্লামেন্টে ডিবেট হবে, এটা আমরা ভাবতেও পারি না। অথচ আপনি যে দেশগুলোর কথা বলছেন, উন্নত দেশে এই ধরনের চুক্তি এর অর্ধেক, এর থেকে মিনিমাম গুরুত্বপূর্ণ চুক্তিও পার্লামেন্টে আলোচনা হয়। আপনি ব্রিটিশ পার্লামেন্ট দেখেন, আমেরিকার সিনেট দেখেন,
এই তার মানে রিপ স্টেটের শক্তিশালী প্রভাব রয়েছে আমাদের রাজনীতিতে, এমনটি বুঝতে